Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বলা যেতে পারে কি বলতো, সেটা হচ্ছে তোমাদের অভিজ্ঞতার জন্য অভিজ্ঞতার 10 নম্বর কারা কারা পাবে, এটা নিয়ে তোমাদের অনেক জনের আমার কাছে কোয়ারি ছিল। আমি বিভিন্ন ভিডিওর মারফত তোমাদের বলেছি যে দেখো, যারা কন্ট্রাকচুয়াল টিচার, ঠিক আছে, এরাও কিন্তু এই অভিজ্ঞতাটা পাবে। এবার আমি একটা কথা বলে রাখি যে তোমরা ভালো করে মাথায় রাখবে, কন্ট্রাকচুয়াল টিচারটা কারা। কন্ট্রাকচুয়াল টিচারটা কারা এর দেখো, তোমরা এবার অনেকজন আমাকে এই নিয়ে বিট্রে করেছো, আমি তাই তোমাদের কাছে একটা নোটিফিকেশন এনেছি, মানে যে নোটিফিকেশনের তরফ থেকে তুলে এনেছি। at the secondary level in a government and government aided government sponsored school calculated on basis of 2 marks for each year service in substantive post as permanent or on contextual basis। যারা কন্ট্রাকচুয়াল বেসিস তারাও কিন্তু পাবে, শুধু ভেবো না পার্মানেন্ট। এবার তুমি বলতে পারো না স্যার ডিআই অ্যাপ্রুভ লাগবে। আরে বাবা, ডিআই দেখো একটা কথা বলি, ওইখানে চাইছে, আর অনেক স্পন্সর্ড স্কুল আছে যেগুলো টিচারদের স্যালারি দেওয়া হয় কোথা থেকে জানো? যেখানে টিচারদের স্যালারি দেওয়া হয়, বলা যেতে পারে সম্পূর্ণরূপে টিচারদের স্যালারি দেওয়া হয় তোমার হচ্ছে প্রাইভেট, কিন্তু গভর্নমেন্টটাতে গভর্নমেন্ট স্পন্সার্ড, সম্পূর্ণ গভর্নমেন্ট সেখানে স্পন্সরশিপে থাকে এবং তাদের পোর্টালেও নাম থাকে, সেই টিচারদের পোর্টালেও নাম থাকে। এবং তার মধ্যে অনেকজন বলছে স্যার প্যারা টিচার কি ঢুকবে? কেন ঢুকবে না আমাকে তুমি বলো তো, প্যারা টিচার কে বললো ঢুকবে না? অবশ্যই ঢুকবে। ফলে এইখানে তোমরা যে বলছো না প্রিভিয়াস টিচিং এক্সপিরিয়েন্সের মধ্যে এগুলো নেই, এগুলো তোমরা ভুল মানে বুঝছো ভুল। ঠিক আছে, তোমরা পড়ো, এখানে পড়ে তোমরা তোমরা নিজের মধ্যে ব্যাখ্যাটা করো, ডেফিনেটলি পাবে। তো ফলে এটা একটা বিগেস্ট, এটা বলা যেতে পারে বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ। biggest disadvantage for fresher candidate একবারে। ঠিক আছে, এইবার দেখো তোমাদের একটা কথা বলে দেই যে তোমরা এডিট অপশন, হ্যাঁ এডিট অপশন কিন্তু মোটামুটি 25শে জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে আরো দুটো মামলা আসছে জানো, যেটা নিয়ে আবার ইনফরমেশন কিছুটা তোমার হচ্ছে, আমি সেটা নিয়ে পরে বলছি। আমি এডিট অপশন নিয়ে বলে দিই, মোটামুটি তোমাদের এডিট অপশন আসছে সম্ভবত কালকে, তো তোমরা এডিট করতে পারবে। তোমরা কোথায় কোথায় এডিট করতে পারবে স্পেসিফিক কিছু বলা যাবে না, কিন্তু সমস্ত জায়গায় এডিট করতে পারবে না। তোমরা বলতে পারে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গাটা মনে হয় যেটুকু শুনতে পেলাম, এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গা তোমরা এডিট করতে পারবে না। ঠিক আছে, ফলে ইস্যু থাকতে গেলে তোমাদের ওই ইস্যুটা তোমাদের রিভিউ পিটিশনের সময় কিন্তু, মানে রিভিউ না কি বলছি, যখন তোমাদের করবে সে তখন তোমাকে রেকটিফিকেশন করতে হবে, যেটুকু শুনতে পেলাম। এখন আমি স্পেসিফাই করে বলতে পারবো না কোনটাতে দেবে কোনটাতে দেবে না, দিলেই বুঝতে পারবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এডিট অপশন দিচ্ছে না। ঠিক আছে, এইবার সুপ্রিম কোর্টের বিচারপতির অদ্ভুত বক্তব্য এর আগের দিনের রায়ে এসএলপি ফাইল করা হয়েছিল, সেখানে কিছু অদ্ভুত বক্তব্য আমার মনে হয়েছে, যেটা রিভিউ পিটিশনকে 2016 পুরনো ক্যান্ডিডেটরা রিভিউ পিটিশনকে বলা যেতে পারে তারা কিন্তু অ্যাক্টিভ করে ফেলতে পারে। কেন বলছি, মানে এক ধাপ এগিয়ে যেতে পারে। কেন বলছি, তার কারণ আমি যদি একটু হালকাভাবে আলোচনাটা করি, দেখো যে রিভিউ পিটিশন মামলার গুরুত্বপূর্ণ দিক, আজকে এসএলপি ছিল, নোটিফিকেশনের উপর মামলা আগামী দিন উঠতে চলেছে স্বাভাবিক, এবং সেটাই নোটিফিকেশনের উপর মামলা উঠতে চলেছে 25শে জুলাই, ওএমআর মামলা উঠতে চলেছে 25শে জুলাই, সব এগুলো উঠবে। এবং এগুলো কিন্তু বলা যেতে পারে একবারে নন টেন্টেড ক্যান্ডিডেটদের তরফ থেকে তৈরি করা। এবং এসএলপি বলা যেতে পারে, এসএলপি ফাইল করা হয়েছিল 10 নম্বরে একটা নোটিফিকেশনের মধ্যে একটা প্রসেস নিয়ে কিন্তু সেদিন মামলা ছিল, এবং সেই মামলায় কিন্তু ব্যাপকভাবে মানে ভৎসিত হয় আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তথা গোটা ফ্রেশার ক্যান্ডিডেট। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখন নোটিফিকেশনের উপর মামলা কিন্তু আগামী দিনে উঠছে, এবং 10 নম্বর নিয়ে বিচারপতি সঞ্জীব কুমারের কিছু মন্তব্য রিভিউ পিটিশন মামলার একটা গুরুত্বপূর্ণ দিক নিতে পারে। কেমন করে বলছি, যখন এই 10 মার্কসকে নিয়ে কথা বলা হয়েছিল না, তোমরা ভালো করে এটা দেখবে, সেখানে বিচারপতি একটা অদ্ভুত কথা বলেন যে আরে বাবা, তারা তো যোগ্য, ইনোসেন্ট, যারা যোগ্য তারা তো ইনোসেন্ট, তারা তো, আমরা তো অযোগ্যদের বাদ করেই দিয়েছি, ফলে ইনোসেন্ট ক্যান্ডিডেট তাদের আবার কিসের জন্য 10 মার্কস তাহলে দিলে ক্ষতি কোথায়? আচ্ছা আমি একটা কথা বলুন, যে ইনোসেন্ট, যে যোগ্য বলে আপনি একবারও বলছেন না যে স্পেসিফিক্যালি নট টেন্টেড, আপনি বলছেন টেন্টেড আর নন টেন্টেড, তাহলে যারা নন টেন্টেড তাদের কেন পরীক্ষা?
যখন আপনি জেনেই যাচ্ছেন তারা যোগ্য, তাহলে যাদেরকে, আর এইটাই তো বলেছে বিকাশ রঞ্জন বাবু যে নাল অ্যান্ড ভয়েড করা একটা প্র্যাকটিসে কিভাবে 10 মার্কস পেতে পারে। আপনি যেখানে যোগ্য বললেন, তো যোগ্য দিয়ে যেখানে বললেন সেখানে কেমন করে আপনি তাদের প্যানেলটা উড়ালেন? এটাও একটা সুপ্রিম কোর্টের উপরে মানে বিচারপতির কথাবার্তার পরিপ্রেক্ষিতে আমি একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা বলতেই পারি যে সত্যি তো। আপনি যখন বলেই দিচ্ছেন, আপনি একবারও বলছেন না স্পেসিফিক্যালি নট টেন্টেড, তাহলে আপনি যদি টেন্টেড নট টেন্টেড যদি আপনার কাছে স্পেসিফিক্যালি ক্লিয়ার, তাহলে 10 মার্কস তাদেরকে ঝামেলা থেকে বের করে দেওয়াই তো মানে বেটার। এবং রিভিউ পিটিশনে দেখবে এগুলো তথ্য আমার মনে হচ্ছে যে সঞ্জীব কুমার মাননীয় বিচারপতি তাদের কথাবার্তার মধ্যে দিয়ে এটা উঠে আসছে, রিভিউ পিটিশন কিন্তু একসেপ্ট হতে পারে। তার কারণ কালকে তোমরা ভালো করে দেখবে তারা, এবং এই কথাটাও বললো আমরা অনলি ইন্টারেস্টেড, এবং আমি অনলি কথা বলবো কাদের, নন টেন্টেড ক্যান্ডিডেটদের। তাহলে নন টেন্টেড ক্যান্ডিডেটদের আমি কথা, তাদের সাথে তাদের ব্যাপারে কথা বলতে পারি, মানে কি রিভিউ পিটিশন কিন্তু একসেপ্ট হলেও হতে পারে, এবং 2016 পুরনো ক্যান্ডিডেটদের রেসপেক্টে কিন্তু একটা ভালো কিছু আসতেও পারে আগামী দিনে। ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাদের বললাম। ঠিক আছে, এবার আমার মনে হয়েছে আমি খুব স্পেসিফিক্যালি ভিডিও করি যাতে কোনো রকম ভাবে সবকিছু। এবার 25শে জুলাই সুপ্রিম কোর্টে কিসের মামলা আছে? প্রথমে হচ্ছে মামলা আছে হচ্ছে ওএমআর ইস্যু। আচ্ছা, ওএমআর ইস্যু সিবিআই কেও পার্টি করা হয়েছে, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টকেও কিন্তু পার্টি করা হয়েছে। যে সিবিআই যে ডেটা দিচ্ছে সেই ডেটাটা ভ্যালিডেশন এবং এখনো অব্দি পর্যাপ্ত পরিমাণে ডেটা কেন দেওয়া হলো না, যাবতীয় তথ্যাদি নিয়ে। সিবিআই ডেটা কেন ইনভ্যালিড হলো, সিবিআই এর উপরে ডিপেন্ড করে সবকিছু হলো না কেন? ওএমআর ডেটা, রাজ্য সরকারকে ওএমআর 22 লক্ষ ওএমআর সম্পূর্ণরূপে যে তোমার বলা যেতে পারে ওপেন করার কথা ছিল, কই ওপেন করা হলো না কেন? ওই ওএমআর দেখেই তো অনেক কিছু ক্লিয়ার করা যেতে পারতো, তাহলে কেন ডিসপোজ করা হলো ব্যাপারটাকে নিয়ে, ব্যাস এটা নিয়ে উঠবে। আরেকটা হচ্ছে নোটিফিকেশন, যে গেজেট নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে ওবিসি ক্লারিফিকেশন এখনো আসেনি, তো তাহলে কি করে ফর্ম ফিল আপ শেষ হলো, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যেটা তারা বলছে যে নোটিফিকেশনে 2016 এবং 2025কে এক জায়গায় এনে গুলিয়ে সম্পূর্ণরূপে একটা জটিলতা সৃষ্টি করছে, এবং এটা হতে পারে যে দুটো একসাথে রিক্রুটমেন্ট করার ফলে আরো দুর্নীতি বা বলা যেতে পারে করাপশনস এর পরিমাণ বাড়তে পারে। সেটা নিয়েই বিভিন্ন ইস্যু আছে এর মধ্যে, সেটা নিয়ে কিন্তু আগামী দিনে কেস ফুটবে বলে এরকমই কিন্তু লক্ষণীয় বিষয়। এবার তোমরা দেখতে পাবে কি বৃত্তান্ত কি আগামী দিনে উঠতে চলেছে, এবং আমার মনে হচ্ছে যে তোমরা আগামী দিনে এটা বুঝতে পারবে যে কি উঠতে চলেছে নিশ্চিত। ঠিক আছে, তো 25 তারিখটা খুব ভাইটাল, তোমরা লক্ষ্য করো। আমি সমস্ত রকম ব্যাক টু ব্যাক আপডেট দিতে থাকবো যাতে তোমরা সম্পূর্ণরূপে এই সমস্ত বিষয় ওয়াকিবহল থাকো। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এইটুকুই, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।